আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি আমার কথা শোনা যেতেছে। আজকে নিউরোফিজিওলজির এই ক্লাসটাতে আমি মোহাম্মদ মেহেদি হাসান হিম ক্লাসটা আজকে আমি কন্ডাক্ট করব। নেত্রকোনা মেডিকেল কলেজ থার্ড ইয়ারে আমি অধ্যয়নরত আছি। তো আজকে আমরা মূলত নিউরোফিজিওলজির ফিজিওলজি আইটেম কার্ডের আইটেম 4 যেটা আছে এইটা কভার করার চেষ্টা করব, ঠিক আছে? আইটেম 4টা হলো আমাদের ডিসেন্ডিং ট্র্যাক্টস, পিরামিডাল ট্র্যাক্টস, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টস এবং স্পাইনাল কর্ডের লেশন, এই ব্যাপারগুলো নিয়ে মূলত আমাদের আইটেম 4। তো এই ক্লাসটা আইটেম 4-এর জন্য আমি সম্ভবত 2টা ক্লাস দিব। একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট, এটা যেহেতু একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের কার্ড টার্ম প্রফের জন্য, তো এটা সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এখানে অনেক ক্লিনিক্যাল ফিজিওলজি, অ্যাপ্লাইড ফিজিওলজি আছে, এগুলো সম্পর্কে ভালোভাবে জানার জন্য কনসেপশনটা গেইন করতে হবে খুব ভালো মতো। তো সেটা আমরা চেষ্টা করবো আজকে ক্লাসে খুব সুন্দরভাবে কভার করার। আচ্ছা, তো আমরা শুরু করি। আচ্ছা, আজকে আমাদের তাহলে পড়া টপিক হলো ডিসেন্ডিং ট্র্যাক্টস। যে ডিসেন্ডিং ট্র্যাক জিনিসটা কি তো আমরা একটু বোঝার চেষ্টা করি। এইটা হলো আমাদের, সুন্দর হলো না, এটা হলো আমাদের সেরেব্রাল কর্টেক্স। ধরো এটা হলো মিড ব্রেইন এতটুক, এইটা হলো পন্স, পিছনে এটা সেরেবেলাম, আর এইদিকে মেরুল অবলঙ্গাটা হয়ে স্পাইনাল কর্ড ডিসেন্ড করছে ধরো, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের সেরেব্রাল কর্টেক্স। তো আমাদের বডিতে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেইন এবং স্পাইনাল কর্ড এদের ভিতরে কানেকশনের জন্য কিছু ট্র্যাক্ট আছে। ট্র্যাক্ট মানে কি? ট্র্যাক্ট মানে হলো বান্ডেল অফ এক্সোনস। নিউরনের যে এক্সোনগুলো আছে তার বান্ডেলকে বলতেছে আমরা ট্র্যাক্ট, ঠিক আছে? যেমন ধরো আমাদের হাতে যখন একটা মশা বসে তখন সেই সেন্সটা আমরা পাই, তাই না? সেন্সটা আমরা পাওয়ার পর আমাদের ব্রেন ডিসিশন নেয় যে আমার ডান হাতে মশাটা বলছে, বাম হাত দিয়ে আমি একটা থাপ্পড় দেবো, মশাটাকে মেরে ফেলবো। এরপর তোমার বাম হাতের মাসেলগুলো কন্ট্রাক্ট করে, যে মাসেলগুলো কন্ট্রাক্ট করলে তোমার হাত মশার উপরে যে পড়বে, মশাটা তুমি মারতে পারবা, সেই মাসেলগুলো কন্ট্রাক্ট করে এবং হাতটার মুভমেন্ট হয়ে কিন্তু তুমি সেই মশাটা আলটিমেটলি মারতে পারতেছো। তাহলে দেখো, তুমি সিম্পলি জাস্ট এতদিন মশা মাইরেই গেছো, কোনোদিন তুমি ভাবো নাই যে তুমি তোমার হাতটাকে কত গতিতে চালাবা, কোন মাসেলকে মুভমেন্ট করে বা কোন মাসেল কন্ট্রাক্ট করবা, কোন মাসেল রিল্যাক্স করবা, এগুলো কিন্তু তোমার ক্যালকুলেট করতেই হয় নাই। এগুলো কে করে দিছে? এই যে ব্যাকগ্রাউন্ডে এত কিছু হয়েছে, এগুলো কিন্তু সব ক্যালকুলেশন তোমার সেরেব্রাল কর্টেক্স করছে। সেরেব্রাল কর্টেক্স এই ক্যালকুলেশনটা করে কীভাবে কাজটা এক্সিকিউট করছে, কীভাবে করছে বলো? সাপোজ ধরো এইটা তোমার একটা কাল্পনিক হাত আঁকলাম, এটা কারো একজনের, তোমার না অবভিয়াসলি, তোমার এটা অন্য কারো একজনের হাত ধরো, এটা ধরো একজনের রাইট হ্যান্ড, হ্যান্ড না মূলত রাইট আর্ম, ওকে? আর এইটা হলো আমাদের লেফট আর্ম ধরো, এটা একটু সুন্দর হোক, লেফট আর্ম। তো তোমার রাইট আর্মে এখানে যদি একটা মশা বসে মশা বা মাছি যদি আসলে কি হয় এখান থেকে, এইখানে যেই তোমার রিসেপ্টরগুলো আছে স্কিনে, সেই রিসেপ্টরগুলো সেটা সেন্স করতে পারে এবং সেন্স করে সে স্পাইনাল কর্ডে সেই সিগন্যালটা নিয়ে আসে, বুঝছো? এবার স্পাইনাল কর্ডে থাকা কিছু নিউরন এই সিগন্যালটা পায় এবং সেই সিগন্যালটা আলটিমেটলি নিয়ে যায় কোথায়? তোমার সেরেব্রাল কর্টেক্সে। এবার সেরেব্রাল কর্টেক্সে যেহেতু একটা সিগন্যাল গেছে যে তোমার ডান হাতে একটা মশা বসছে, এবার সেরেব্রাল কর্টেক্স সিদ্ধান্ত নেয় যে আমি কী করব। পরে সেরেব্রাল কর্টেক্স সিদ্ধান্ত নিল, ধরো যে বাম হাত দিয়ে আমি আমি আমার এই বাম হাত দিয়ে এই মশাটার উপরে থাপ্পড় দেবো বা মাইরা ফেলার চেষ্টা করব। তো এই সিদ্ধান্তটা কিন্তু হয় সেরেব্রাল কর্টেক্সে, তাই না? তুমি যে তোমার বাম হাতের মুভমেন্ট করাবা, একটা মোটর অ্যাক্টিভিটি করাবা, সেই সিদ্ধান্তটা বা ডিসিশনটা নেয় কিন্তু তোমার সেরেব্রাল কর্টেক্স। ডিসিশনটা নিয়ে এরপর সে বাম হাতে প্রপার মুভমেন্ট করায়, প্রপার ভেলোসিটিতে, প্রপার মাসেলে কন্ট্রাকশন করার মাধ্যমে সে তোমার এই বাম হাতটাকে এইখান থেকে নিয়ে সেই ডান হাতের মশার উপরে যাই ফেলে, যার ফলে কি তুমি থাপ্পড় দিয়ে মশাটা মারতে পারতেছো। তাহলে এই ডিসিশনগুলো কিন্তু সেরেব্রাল কর্টেক্স নিতেছে। নেওয়ার পর সেরেব্রাল কর্টেক্সে কিছু স্পেশাল জায়গা আছে, তোমরা জানো কী কী জায়গা আছে। এইখানে আমরা যদি একটু আঁকার চেষ্টা করি, ধরো আমরা যদি তোমাদের সুবিধার জন্য চিত্রটা একটু ঘুরে দিই, তাহলে হয়তো তোমরা বুঝবা সহজে। এটা রিসাইজ, আচ্ছা এটা এরকমই থাক, আমরা একটা চিত্র আঁকি। তো সাপোজ ধরো এটা তোমার সেরেব্রাল কর্টেক্স, এটা তোমার সেন্ট্রাল সালকাস, তাই না?
এটা প্রিসেন্ট্রাল সার্কাস, পোস্ট সেন্ট্রাল, এটা সুপিরিয়র ফ্রন্টাল, এটা ইনফিরিয়র ফ্রন্টাল। তো এইখানে এই যে এই জায়গাটাকে আমরা কি বলি বলতো? সেন্ট্রাল সার্কাসের সামনের পুরো সেরেব্রাল কর্টেক্সকে তো আমরা মোটর কর্টেক্স বলি, তাই না? আর পেছনের অংশকে আমরা বলি সেন্সরি কর্টেক্স। তো মোটর কর্টেক্সের এই সেন্ট্রাল সার্কাস আর প্রি সেন্ট্রাল সার্কাসের মাঝখানে এখানে যেটা আছে প্রি সেন্ট্রাল জাইরাস, এই জাইরাসটাকে আমরা কি বলি? প্রাইমারি মোটর এরিয়া বলি না? প্রাইমারি মোটর এরিয়া বলি। তো প্রাইমারি মোটর এরিয়ার সামনে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, এইখানকার প্রায় এই অংশটা, এটাকে আমরা বলি প্রি মোটর এরিয়া, বুঝছো? আর এইদিকে ছোট ছোট একটা, এখানে একটা ছোট জায়গা আছে, এটাকে আমরা বলি সাপ্লিমেন্টারি মোটর এরিয়া। তাহলে তিনটা জায়গা পেলাম আমরা, প্রাইমারি মোটর এরিয়া, প্রি মোটর এরিয়া এবং সাপ্লিমেন্টারি মোটর এরিয়া। এই যে তোমার মোটর কর্টেক্সের এই পার্টটা তোমার মোটর ডিসিশন বা মোটর অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। এই যে আমরা মাঝখানে ছিলাম, আমাদের যে ঘটনা আছে, আমাদের ডান হাতে মশা বসছিল, সেইটা আমরা কিছু ট্র্যাক্টের মাধ্যমে সেরেব্রাল কর্টেক্সে যা পৌঁছেছে। তাহলে এই যে যেই ট্র্যাক্টগুলো এই সেন্সেশনটা বা এই ইনফরমেশনটা সেরেব্রাল কর্টেক্সে নিয়ে গেল, এই ট্র্যাক্টটার নাম কি? অবশ্যই এটা একটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, যেহেতু সে উপরের দিকে অ্যাসেন্ড করছে, খুব স্বাভাবিক। বা এটাকে আমরা বলি সেন্সরি ট্র্যাক্ট, তাই না? যেহেতু সে একটা সেন্সেশন নিয়ে গেছে। ওকে, এবার সেই সেন্সরি ট্র্যাক্টের ইনফরমেশনটা যখন সেরেব্রাল কর্টেক্সে পৌঁছাইছে, এবার তোমার সেরেব্রাল কর্টেক্স চিন্তা ভাবনা করছে যে যেহেতু একটা মশা বসছে, তাহলে আমি বাম হাত দিয়ে মশাটাকে থাপ্পড় দিব। এবার মশাটাকে যে তুমি বাম হাত দিয়ে থাপ্পড় দিয়ে মেরে ফেলবা, তো বাম হাতের কোন মাসেল কন্ট্রাক্ট করতে হবে, কোন ভেলোসিটিতে মারতে হবে, কত তো বাম হাতটা, ধরো তোমার বাম হাতটা এখন হয়তো টেবিলের উপরে আছে, সেটা নিয়ে ডান হাতের উপরে ফেলতে হবে। তো বাম হাতে প্রাইমারি পজিশন, তারপর তার টার্গেট পজিশন, এই সব ব্যাপার ক্যালকুলেট করার পর তারপর কোন মাসেলটা কখন কন্ট্রাক্ট করতে হবে সরি, সব ক্যালকুলেট করার পর আলটিমেটলি তোমার এই এরিয়াটা কি করবে? কাজটা এক্সিকিউট করবে। তাহলে এই যে কীভাবে এক্সিকিউট করবে, ধরো এই প্রি মোটর এরিয়া হলো আমাদের সব মোটর ক্যালকুলেশনের সাথে রিলেটেড, বুঝছো? এই যে তুমি যে মশাটা মারতে চাইতেছো না, মারার সেই ক্যালকুলেশনটা এই প্রি মোটর এরিয়া করবে। কীভাবে করবে জানো? তোমার এই যে সেরেবেলাম যেটা আছে না, এই যে সেরেবেলামটা, তোমার সেরেবেলাম কিন্তু সব মুহূর্তেই, সবসময় আনকনসিয়াসলি তোমার যত জয়েন্টস আছে, সেই জয়েন্টসে প্রোপিওসেপ্টর আছে, সেই প্রোপিওসেপ্টর থেকে সিগন্যাল নিতে থাকে। অর্থাৎ তোমার সেরেবেলাম কিন্তু সবসময় কনসার্ন আছে যে তোমার কোন জয়েন্ট কোন অবস্থায় আছে, বুঝছো? সেরেবেলাম করবে কি, এখান থেকে কিছু ট্র্যাক্ট পাঠিয়ে দিবে, যেটা পাঠিয়ে দিবে কোথায়? এই যে তোমার প্রিমোটর এরিয়াতে। প্রিমোটর এরিয়াকে সে বলবে, সেরেবেলাম বলবে যে প্রিমোটর এরিয়া, তুমি যেহেতু বাম হাত দিয়ে মারতে চাইতেছো, দেখো তোমার বাম হাতের এই জয়েন্ট এখন ফ্লেক্স হয়ে আছে, তোমার বাম হাতের সাপোজ তোমার বাম হাতের তোমার টেবিলে আছে, তো সেই টেবিলে তোমার বাম হাতটার প্রাইমারি পজিশন এইটা। তাহলে তোমার ডিজায়ার পজিশন কোনটা? ডিজায়ার পজিশন তোমার বাম হাতটাকে তুমি মশার উপরে নিয়ে যাবা। তাহলে এই যে প্রাইমারি পজিশন আর ডিজায়ার পজিশনে, প্রাইমারি পজিশন থেকে বাম হাতটাকে ডিজায়ার পজিশনে নিতে হইলে কোন মাসেলটা কখন কন্ট্রাক্ট করতে হবে, এই সিদ্ধান্তটা তোমার তখন প্রি মোটর এরিয়া নিবে, বুঝছো? তাহলে প্রি মোটর এরিয়া যে একটা ডিসিশন নিল, সেই ডিসিশন নেওয়ার জন্য কিন্তু তার কয়েকটা ইনফরমেশন দরকার ছিল, তাই না? কেমন ইনফরমেশন দরকার ছিল? যে তোমার বাম হাতটা কোথায় আছে সেটা সেরেবেলাম তাকে দিল। এবার সে নিজে ক্যালকুলেট করলো, সে ক্যালকুলেট করার পর প্রি মোটর এরিয়া কিন্তু এই ক্যালকুলেশনটা করবে, করার পর সে প্রাইমারি মোটর এরিয়াকে বলবে যে হ্যাঁ, এখন আমার ক্যালকুলেশন রেডি, আমার বাম হাতে যে বাইসেপস আছে, বাইসেপস তুমি কন্ট্রাক্ট করবা, বা বাইসেপস ব্রাকায় কন্ট্রাক্ট করবা, বা হোয়াট এভার ইট ইজ, যে মাসেল কন্ট্রাক্ট করলে তোমার বাম হাতটা ডান হাতের উপরে সেই মশাকে মারতে পারবে, সেই মাসেলকে কন্ট্রাক্ট করার ইনফরমেশনটা সেই প্রি মোটর এরিয়া প্রাইমারি মোটর এরিয়াকে দিবে, বুঝছো? এবার প্রাইমারি মোটর এরিয়া থেকে কিছু নিউরন আছে, এরকম নিউরন যারা ডিসেন্ড ডাউন করবে। তো ধরো এখানে তোমার প্রাইমারি মোটর এরিয়া, এখান থেকে একটা নিউরন সেই ইনফরমেশনটা নিবে, কার কাছ থেকে নিবে? প্রি মোটর এরিয়া থেকে। পরে প্রাইমারি মোটর এরিয়া থেকে আসা সেই নিউরনটা এইখানে ধরো আসলো, আর সেখানে সে শেষ হলো। তারপর সেখান থেকে সে একটা অন্য নিউরনকে সিগন্যাল দিবে, যেটা তোমার বাম হাতের প্রয়োজনীয় মাসেলকে কন্ট্রাক্ট করাবে। এরপর আলটিমেটলি বাম হাতটা তোমার ডান হাতে যায় মশাকে মেরে ফেলবে, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কতগুলো ঘটনা ঘটলো। একটা ট্র্যাক্ট প্রথমে ইনফরমেশন ডান হাত থেকে নিয়ে সেরেব্রাল কর্টেক্সে গেছে, সেরেব্রাল কর্টেক্স একটা ডিসিশন নিছে। এইবার এই ডিসিশনটা এক্সিকিউট করার জন্য আরেকটা নিউরন নিচের দিকে নামলো। এই যে নিউরন বা যেই নিউরনের এক্সন বা যেই নার্ভ ফাইবারটা নিচের দিকে নামলো, সেই এক্সন তো আসলে একটা এক্সন না, মাল্টিপল এক্সন লাগবে, কারণ তো তোমার মুভমেন্টের বাম হাতটাকে লড়ানোর জন্য তো কয়েকটা মাসেল কন্ট্রাক্ট করতে হবে, তাই না? তো এই জন্য এখান থেকে মাল্টিপল এক্সন নামবে, সেই মাল্টিপল এক্সনের বান্ডেলকে আমরা বলতেছি ট্র্যাক্ট। আর যেহেতু এই ট্র্যাক্টগুলো উপর থেকে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেন থেকে নিচে স্পাইনাল কর্ড ধরে নিচের দিকে নামতেছে, তো এই জন্য আমরা এই ট্র্যাক্টগুলোকে বলতেছি ডিসেন্ডিং ট্র্যাক্ট বা ডিসেন্ডিং মোটর ট্র্যাক্ট, বুঝতে পারছো? তো
তাহলে পুরো কনসেপ্টটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? একটা বেসিক কনসেপ্ট যেটা, যে কীভাবে কী হইতেছে আলটিমেটলি অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট, সেরেব্রাল কর্টেক্স, এরা কীভাবে ইন্টার কানেক্টেড, এই ব্যাপারটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, বাট এটা মানে কনসেপশনের জন্য তোমাদের খুব জানার জন্য খুব মজা লাগবে আই গেস, যে তুমি বুঝতে পারবা কীভাবে আসলে সব ইন্টার কানেক্টেড, কোরিলেটেড। ঠিক আছে, মানে একা একা কিন্তু কোনো কিছু হইতেছে না। এমন না যে ডিসেন্ডিং ট্র্যাক্ট নিজে ডিসিশন নিয়ে নিজে একটা মুভমেন্ট করে ফেলতে পারবে। ডিসেন্ডিং ট্র্যাক্টের কোনো একটা মুভমেন্ট করার জন্য কিন্তু প্রাইমারি মোটর এরিয়া, প্রি মোটর এরিয়ার উপর নির্ভরশীল থাকতে হয়। কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্টারি মোটর এরিয়ার উপর নির্ভরশীল হতে হয়। সাপ্লিমেন্টারি মোটর এরিয়া কী করে জানো? সে হলো তো আমাদের যেই কী বলে এক্সিয়াল মুভমেন্টগুলো হয়, আমাদের ট্রাঙ্কের মুভমেন্টগুলো হয়, বাইল্যাটারাল ট্রাঙ্কের যে মুভমেন্ট হয়, তুমি ট্রাঙ্ক ডানে বামে বাঁকা করতেছো, ফ্লেক্সন করতেছো, এক্সটেনশন করতেছো, এই মুভমেন্টগুলোর সাথে আবার সাপ্লিমেন্টারি মোটর এরিয়া রিলেটেড, মানে প্রিমিটিভ যে মুভমেন্টগুলো, বুঝছো? এগুলো এত বেশি জানতে হবে না, জাস্ট তোমাদের একটু যাতে কোরিলেট করতে পারো, বুঝতে পারো ঘটনাটা টোটালি কী ঘটতেছে, সেটা বলা বোঝানোর জন্য একটু বলা। ওকে, তাহলে আমরা এখন আগাই। আমরা এখান থেকে কী পড়লাম, মানে ডিসেন্ডিং ট্র্যাক্টের বাইরে থেকে পড়লাম যে আমাদের সকল মোটর অ্যাক্টিভিটির জন্য এই মোটর কর্টেক্সের প্রাইমারি মোটর এরিয়া, প্রি মোটর এরিয়া, সাপ্লিমেন্টারি মোটর এরিয়া রেসপন্সিবল। প্রি মোটর এরিয়া কী করতেছে? প্রি মোটর এরিয়া সকল মোটর ডিসিশন নিতেছে। প্রাইমারি মোটর এরিয়া সেই ডিসিশনটা এক্সিকিউট করতেছে বাই ডিসেন্ডিং ট্র্যাক্টস। সাপ্লিমেন্টারি মোটর এরিয়া এরা হলো কিছু প্রিমিটিভ বাইল্যাটারাল এক্সিয়াল মুভমেন্টের সাথে জড়িত। ওকে ওকে, তো আজকের পরে আমরা এখন ঢুকি। তো আমাদের এই যে আমরা বললাম যে ডিসেন্ডিং ট্র্যাক্ট আছে, যে ট্র্যাক্টগুলো আলটিমেটলি আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে ইনফরমেশন নিয়ে কী করতেছে, স্পাইনাল কর্ড দিয়ে নিচে নামতেছে, নাইমা সে স্পাইনাল কর্ডে আরেকটা নিউরনকে এক্সাইট করে দিতেছে, যে নিউরনটা পেরিফেরালি কোনো একটা মোটর অ্যাক্টিভিটি ঘটাইতেছে। তাহলে এই যে যে লম্বা নার্ভ ফাইবারটা উপর থেকে নিচে ডাউন করতেছে তাকে আমরা বলতেছি ডিসেন্ডিং ট্র্যাক্ট। আমাদের বডিতে এরকম মাল্টিপল ডিসেন্ডিং ট্র্যাক্ট আছে, তো যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট হলো আমাদের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। তাহলে ডিসেন্ডিং ট্র্যাক্টের নামগুলো আমরা আগে পড়ে ফেলতে পারি চাইলেই। তাহলে ডিসেন্ডিং ট্র্যাক্ট কী কী আছে আমাদের? ডিসেন্ডিং ট্র্যাক্টস আমাদের বডিতে তো এরকম মাল্টিপল ডিসেন্ডিং ট্র্যাক্টস আছে। তো কী কী ডিসেন্ডিং ট্র্যাক্ট আছে, এটা একটা সুন্দর চার্ট আছে সেম্বুলিঙ্গাম বইয়ে। আমি এই চার্টটা এখানে নিয়ে আসি, এইটাই পাকা হয়ে আছে। তোমরা যদি এই ডিসেন্ডিং ট্র্যাক্টের আইটেমটা খুব সহজে শেষ করে ফেলতে চাও ফাঁকিবাজি করে, তাহলে জাস্ট এই চার্টটা পড়ে ফেলে তোমাদের আইটেম ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? ডিসেন্ডিং ট্র্যাক্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছুকে বলা হয় পিরামিডাল ট্র্যাক্ট, কয়েকটাকে বলা হয় এক্সট্রা পিরামিডাল। পিরামিডাল ট্র্যাক্ট কারা? পিরামিডাল ট্র্যাক্ট হলো, তোমরা পড়ছো যে মেডুলাতে পিরামিড বলে একটা স্ট্রাকচার আছে, তাই না? একটু ফোলা জায়গা, পিরামিডের পাশে আবার আছে অলিভ। তো সেই পিরামিড দিয়ে কিছু ট্র্যাক্ট আছে যারা মেডুলা দিয়ে যখন নিচের দিকে নামে তখন তারা সেই পিরামিডের জায়গাটা দিয়ে নিচে নামে, সেই সকল ট্র্যাক্টকে বলা হয় পিরামিডাল ট্র্যাক্ট। আর যারা পিরামিডের বাইরে দিয়ে অন্যান্য জায়গা দিয়ে নিচে নামে তাদেরকে বলা হয় এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্টের ভিতরে আছে আমাদের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট কিছু আছে অ্যান্টেরিয়র, কিছু আছে ল্যাটারাল। ওকে, আমরা এগুলো ডিটেলস পড়বো, আমি জাস্ট তোমাদের একটু নামটা বলে যেতেছি। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ভিতরে অনেকগুলো ট্র্যাক্ট আছে। এখানে দেখো তোমাদের 7টা ট্র্যাক্টের নাম দেওয়া আছে। এখানে মিডিয়াল লঞ্জিটিউডিনাল ফ্যাসিকুলাস আছে, ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট আছে, রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, টেক্টো, রুব্রো, অলিভো স্পাইনাল ট্র্যাক্ট, এত ট্র্যাক্ট আছে। এই সবগুলো ট্র্যাক্টের আমাদের সবগুলোর ভিতরে বিশেষ করে পিরামিডাল ট্র্যাক্টটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা খুব ডিটেলস জানতে হবে, আমরা এখনই পড়বো। এটা কোথা থেকে অরিজিন নেয়, কীভাবে এটা ডিসেন্ড ডাউন করে, কোথায় যা টার্মিনেশন হয়, এটার ফাংশন কী, এটা যদি কোনোভাবে লেশন হয় তাহলে কী হইতে পারে, এগুলো আমরা পড়বো এখন। আর বাকি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টগুলো অত ডিটেলস প্রয়োজন হয় না, তবে জানতে তো মানা নাই। আমরা এখান থেকে একটু পড়ে রাখবো যে এগুলো কোথা থেকে অরিজিন হয়, তাদের ফাংশনগুলো কী, এগুলো আমরা পড়ে রাখবো। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা এই চার্টটা একবার দেখতে পারো। এখান থেকে ইম্পর্টেন্ট হলো মূলত আমাদের পিরামিডাল ট্র্যাক্টটা সবচেয়ে বেশি, আর এক্সট্রা পিরামিডালের নামগুলো জানলেই আইটেম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তো আগাই। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ট্র্যাক্ট সেটার নাম হলো আমাদের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। আচ্ছা দেখো, নাম দেখে তুমি বুঝতেছো কর্টিকো স্পাইনাল অর্থাৎ অর্থাৎ এইটা যদি তোমার সেরেব্রাম হয়, মিড ব্রেইন, পন্স, সেরেবেলাম, এটা, তাহলে এরা হলো এই ধরনের ট্র্যাক্ট। এরা এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টগুলো সেরেব্রাল কর্টেক্স থেকে অরিজিন করবে
এবং স্পাইনাল কর্ড দিয়ে নিচে নামবে। তাহলে এই ধরনের ট্র্যাককে আমরা বলছি কর্টিকো স্পাইনাল ট্র্যাক। এটা একটা ডিসেন্ডিং ট্র্যাক্টের পার্ট। আচ্ছা, তো কর্টিকো স্পাইনাল ট্র্যাকটা এবার আমরা একটু আগাই আস্তে আস্তে পুরোটা ভালো মতো পড়ি। তো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের অরিজিনটা কোথায় হয়? ধরো এটা তোমার সেরেব্রাল কর্টেক্সের আমরা একটা করোনাল সেকশন আঁকবো এখন। এটা হলো আমাদের ব্রেইনে আমরা একটা করোনাল সেকশন করছি। তারপর এই অংশটা হলো আমাদের ব্রেনের নিচে, যেটা মিড ব্রেন অবশ্যই। এরপর এটা হলো আমাদের পন্স, এটা হলো আমাদের মেডুলা, আর নিচে এটা আমাদের স্পাইনাল কর্ড। দেখো বোঝা যায় কিনা। তাহলে এটা হলো আমাদের ব্রেইন, এই অংশটা হলো আমাদের মিড ব্রেইন, পন্স, মেডুলা, এরপর স্পাইনাল কর্ড। ওকে, তাহলে আমরা পড়তেছি হলো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। এই যে আমরা যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট বলতেছি, এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টগুলো আমাদের এই সেরেব্রাল কর্টেক্স থেকে অরিজিন হয়। এই সেরেব্রাল কর্টেক্সে আমাদের কিছু নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, এখানে এরকম এরকম কিছু ছোট কিছু বড় বড় নিউক্লিয়াস থাকে, হ্যাঁ। তো এই নিউক্লিয়াসগুলো থেকে আমাদের এইখানে যে নিউরনের নিউক্লিয়াসগুলো আছে, সেল বডি আছে, এইখানকার যে নিউরনের নার্ভ ফাইবার আছে, সেগুলো থেকে এভাবে ডিসেন্ড ডাউন করতেছে। তাহলে এখানে কিছু নার্ভ আছে, তারা এইভাবে একত্রিত হয়ে নিচের দিকে নামতেছে। এটা আমাদের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের অরিজিন হইলো। তাহলে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের অরিজিন কোথা থেকে হইতেছে? সেরেব্রাল কর্টেক্স থেকে। তো এটা খুব সুন্দরভাবে বলা যায় যে আমাদের সেরেব্রাল কর্টেক্সের এই যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট অরিজিনটা হয় আমাদের 30% ফ্রম দ্য প্রাইমারি মোটর এরিয়া। প্রাইমারি মোটর এরিয়া থেকে 30% অ্যারাইজ করে, আরও 30% অ্যারাইজ করে আমাদের প্রি মোটর এরিয়া থেকে। তাহলে 30 হলো 60, আর বাকি 40% ফাইবার অ্যারাইজ করে হলো আমাদের কোথা থেকে বলো? প্রাইমারি মোটর এরিয়াও গেল, প্রি মোটর এরিয়াও গেল। বাকি 40% অ্যারাইজ করে সাপ্লিমেন্টারি না, সোমাটো সেন্সরি বা প্রাইমারি সেন্সরি এরিয়া থেকে। দেখো, পিরামিডাল ট্র্যাক্ট বা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট কিন্তু একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট বা মোটর ট্র্যাক্ট, কিন্তু তার 60% অরিজিন মোটর, বাকি 40% অরিজিন কিন্তু তার সেন্সরি এরিয়া থেকেই। তাহলে ব্যাপারটা কিন্তু কন্ট্রাডিক্টরি, তাই না? 30% অরিজিন করবে প্রাইমারি মোটর এরিয়া, 30 প্রি মোটর এরিয়া, এবং বাকি 40% ফ্রম দ্য সোমাটো সেন্সরি এরিয়া। সোমাটো সেন্সরি বা প্রাইমারি সেন্সরি এরিয়া। ওকে, তো এই যে ফাইবারগুলো ধরো অ্যারাইজ করলো, এই যে ফাইবারগুলো অ্যারাইজ করলো সেরেব্রাল কর্টেক্সের, এটা নিউরোঅ্যানাটমিতে তোমরা আরও ডিটেলস পড়ছো যে এখানে সেরেব্রাল কর্টেক্সের হিস্টোলজিক্যাল 6টা লেয়ার আছে। তো ফিফথ যে লেয়ারটা আছে, সেই লেয়ারে যেই নিউরনের সেল বডি আছে, সেই সেল বডি থেকেই অ্যারাইজ করে। এর ভিতরে যে প্রাইমারি মোটর এরিয়াতে, এটা হয়তো তোমার এমসিকিউতে একটু লাগতে পারে, প্রাইমারি মোটর এরিয়াতে কিছু বড় বড় ধরনের সেল থাকে, এগুলোকে বলে সেল অফ বেডস। এই সেল অফ বেডস থেকে অনেকগুলো ফাইবার অ্যারাইজ করে। আচ্ছা, যাই হোক, তোমার এতটুকু জানলে চলবে যে 30% ফ্রম হেয়ার, 30% ফ্রম হেয়ার অ্যান্ড 40% ফ্রম হেয়ার, ঠিক আছে। এরপর তারা সবাই একত্রিত হয়, সবগুলো নিউরনের এক্সনসগুলো একত্রিত হয়ে এর এবার নিচের দিকে ডিসেন্ড করবে। তো এরপর তোমার এর নিচে কি আছে? মিড ব্রেনে, হ্যাঁ, মিড ব্রেনের একটা স্ট্রাকচার ছিল। মিড ব্রেনের উপরেই সেরেব্রাল কর্টেক্সের একটা স্ট্রাকচার ছিল। আমি যদি আঁকার চেষ্টা করি এখানে, ধরো এইটা, এই দুইটা হলো তোমার থ্যালামাই, ঠিক আছে, থ্যালামাসের এইখানে এটা কি আঁকতেছি বলো তো? এটা কি আঁকলাম? ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলের সামনে কি থাকে আবার? পাশেই বেজাল গ্যাংলিয়া, তাই না? এই ছোট করে বেজাল গ্যাংলিয়া আঁকলাম। এটা হলো তোমার বেজাল গ্যাংলিয়া, এই অংশটা। আচ্ছা, তো ইন্টারনাল ক্যাপসুলের এই যে এটা হলো পোস্টেরিয়র লিম্ব,
এই যে তোমার যেই সেরেব্রাল কর্টেক্স থেকে যেই কর্টিকোস্পাইনাল ফাইবারগুলো অ্যারাইজ করলো, এই ফাইবারগুলো এবার ইন্টারনাল ক্যাপসুলের এই পোস্টেরিয়র লিম্ব দিয়ে নিচের দিকে নামবে। তো সবগুলো ফাইবার কনভার্জ করে পোস্টেরিয়র লিম্বে চলে আসবে। দেখো এতগুলো ফাইবার, হ্যাঁ, এখান থেকে কিন্তু অনেক অনেক ফাইবার আসতেছে। এতগুলো ফাইবার সব একসাথে কনভার্স করে একটা ছোট্ট জায়গায় চলে আসলো। তো এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, বুঝছো? তো কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা তো তোমার মোটর অ্যাক্টিভিটি কন্ট্রোল করতেছে, কিন্তু দেখো এই সবগুলো ট্র্যাক্ট এই ইন্টারনাল ক্যাপসুলের এখানে ছোট একটা জায়গায় একীভূত হয়ে আছে বা ঘনীভূত হয়ে আছে। তো কোনো কারণে এখানকার ব্লাড সাপ্লাই যদি কারো বন্ধ হয়ে যায়, তাহলে তার কিন্তু পুরো পিরামিডাল ট্র্যাকটাই অকেজো হয়ে যাবে, তাই না? এবং এটা কিন্তু হয় অনেক ক্ষেত্রেই। এখানে একটা সিঙ্গেল আর্টারি সাপ্লাই দেয়, এখানে এদিকে সিঙ্গেল অনেকগুলো আর্টারি সাপ্লাই দেয়, তবে একটা মেজর আর্টারি আছে, ওই আর্টারিটা যদি কোনো সময় ইনফার্ক্ট হয়ে ব্লক হয়ে যায়, তাহলে এখানে এক পাশের টোটাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট একদম প্যারালাইসিস হয়ে যায়। এটাকে বলে হেমিপ্লেজিয়া। এটা তোমরা অ্যানাটমিতে আরও বেশি পড়বা। তো এটা একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে, তাই বলে রাখলাম। তাহলে এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা অ্যারাইজ করে ইন্টারনাল ক্যাপসুলের পোস্টেরিয়র লিম্ব দিয়ে নিচের দিকে নামে। ওকে, তাহলে ধরো এই যেখান থেকে ঢুকে এই যে নিচে নামতেছে। তো এখানে একটা জিনিস ফর্ম করে ফেলছে সে অলরেডি। দেখো এখানে এতগুলো ট্র্যাক্ট, তারা একটা ফ্যানের মতো শেপ বানায় ফেলছে না? হ্যাঁ, এই শেপটাকে বলা হয় করোনা রেডিয়াটা, বুঝছো? এই জায়গাটাকে তারা বলে করোনা রেডিয়াটা। মনে হচ্ছে যে একটা রেডিয়েশনের মতো মনে হইতেছে না, যে এখান থেকে কোনো একটা কিছু ছড়ায় যেতেছে পাখার মতো, ফ্যানের মতো। এটাকে বলা হয় করোনা রেডিয়াটা। তাহলে অরিজিনটা আমরা যদি আরেকবার বলি, যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যেটা আছে, অরিজিন করে আমাদের 30% ফ্রম দ্য প্রাইমারি মোটর এরিয়া, 30% প্রি মোটর এরিয়া এবং 40% প্রাইমারি সেন্সরি এরিয়া অরিজিন করে। এরপর তারা করোনা রেডিয়াটা ফর্ম করে, এরপর ইন্টারনাল ক্যাপসুলের পোস্টেরিয়র লিম্ব দিয়ে নিচের দিকে নামতে থাকে। ওকে, আচ্ছা, এরপর তারা যখন মিড ব্রেনে আসে, তো মিড ব্রেনে তোমরা জানো যে মিড ব্রেনটা কেমন দেখতে, অনেকটা এরকম না? এখানে সেরেব্রাল ইকুইডাক্ট থাকে, এটাকে বলা হয় ক্রাস সেরেব্রি, এই অংশটাকে বলা হয় ক্রাস সেরেব্রি, এগুলোকে বলা হয় টেগমেন্টাম। তো আমাদের এখানে এখানে হলো এই যে ক্রাস সেরেব্রি যেটা আছে মিড ব্রেনের ক্রাস সেরেব্রির মাঝখানের 3/5 ক্রাস সেরেব্রি যেটা আছে তার মিডল 3/5 মানে 5 ভাগের মাঝখানে 3 ভাগ দিয়ে আমাদের এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টগুলো নিচের দিকে নামে। তো আমি যদি এখানে ক্রাস সেরেব্রি এটা আঁকি, ধরো এটা হলো আমাদের ক্রাস সেরেব্রি, এখানে তাহলে ক্রাস সেরেব্রির যে মিডল 3/5 এই জায়গাটা দিয়ে আমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টগুলো নিচের দিকে নামবে এইখান দিয়ে। তাহলে এইখান দিয়ে এসে নামলো নিচের দিকে। তাহলে মিড ব্রেনে এই ঘটনাটা ঘটলো, ঠিক আছে? এরপর তারা চলে আসলো পন্সে। এখন আমরা জানি যে পন্সে কিন্তু অনেক নিউক্লিয়াস থাকে, পন্টাইন নিউক্লিয়াস থাকে, বুঝছো? এই নিউক্লিয়াসগুলো খুবই স্ক্যাটার্ড, ছড়ায় ছিটিয়ে থাকে এদিকে। তো এখানে অনেক পন্টাইন নিউক্লিয়াস থাকে। তো কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যখন এই পন্টাইন নিউক্লিয়াস দিয়ে পন্স পার হইতে যায়, তারা কিন্তু কতক্ষণ আগে এই ফাইবারগুলো একসাথে কনভার্জ হয়ে গেছিলো, কিন্তু পন্সে আসার পর তারা আবার এরকম, যেহেতু অনেকগুলো পন্টাইন নিউক্লিয়াস থাকায় এগুলো দ্বারা বাধাগ্রস্ত হয় এবং তাদের যাতায়াত ক্ষুণ্ণ হয়, আলটিমেটলি তারা আবার ছড়ায় ছিটে যায়। তো এইখান থেকে এই ফাইবারগুলো আইসা দেখা যায় এইভাবে ছড়ায় ছিটে গেছে আবার, মানে কিছুক্ষণ আগে যে তারা কনভার্স হয়েছিল সেটা আর নাই, এখন তারা সবাই আবার ছড়ায় ছিটে গেছে। ছড়ায় ছিটে এবার তারা পন্স পার হয়ে মেডুলাতে আসছে, এটা ছিল পন্স। এবার তারা ধরো মেডুলাতে আসছে। এবার মেডুলাতে যে পিরামিড আছে, তারা কোন দিক দিয়ে ডিসেন্ড করে? মেডুলাতে, যদি এটা ধরো আমাদের মেডুলা হয়, ধরো এটা আমাদের মেডুলা, তাহলে এই যে এখানে পিরামিডের মতো জায়গা আছে, তো এই পিরামিড দিয়ে মেডুলার এই পিরামিড দিয়ে তারা মূলত ডিসেন্ড করে, নিচের দিকে নামে। তারা সবাই এবার মেডুলাতে পিরামিডে আসলো। এই কারণে কিন্তু তাদেরকে আমরা পিরামিডাল ট্র্যাক্টও বলতেছি। তার নাম কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, কারণ তারা কর্টেক্স থেকে স্পাইনাল কর্ডের দিকে যায়। আবার যেহেতু পিরামিডের ভিতর দিয়ে যেতেছে, এই জন্য আবার বলা হয় পিরামিডাল ট্র্যাক্ট। তো এখান থেকে যখন তারা ডিসেন্ড করে, এই মেডুলার পিরামিডের লোয়ার বর্ডারে আসার পর তারা একটা মেজর ক্রসিং করে। কি করে? এই যে তোমার ডানের ফাইবারগুলো বামে চলে যায় এবং বামের ফাইবারগুলো ডানে চলে যায়, এটাকে বলা হয় পিরামিডাল ডিকাসেশন, বুঝছো? এটাকে বলা হয় পিরামিডাল ডিকাসেশন। এখান থেকে 90% ফাইবার এদিকে চলে আসে, এদিকে 90% ফাইবারও এদিকে চলে আসে। তাহলে এই ডিকাসেশনটা কোথায় হইতেছে? লোয়ার বর্ডার অফ দ্য পিরামিডে এই ডিকাসেশনটা হইতেছে।
এবার তারা ডিকাসেশন করে স্পাইনাল কর্ডে চলে আসে। ধরো এটা হলো তোমার স্পাইনাল কর্ড। দেখো আমি কিন্তু বলছি যে এখানে কত পার্সেন্ট ফাইবার ডিকাসেশন করছে, 90%, তার মানে 10% ফাইবার কিন্তু নর্মালি আছে, তাই না? এটা তোমার মেডুলা স্পাইনাল কর্ড, তাহলে 90% ডিকাসেট করছে, কিন্তু বাকি 10%, ধরো ও 10% ফাইবার সোজা নিচে নেমে গেছে, ওরও 10% ফাইবার সোজা নিচে নেমে গেছে, বুঝছো? তাহলে এটা আমি একটু সুন্দর করে আঁকি। এইখান থেকে চলে আসবে এইখানে, আর এইখান থেকে চলে আসবে এইখানে, বাকি ওর 10% থাকবে, ওরও 10% থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবারে আসবে তার হলো স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে আমরা এখানে স্ট্রাকচারটা অনেকটা এরকম। স্পাইনাল কর্ডে এখানে স্পাইনাল কর্ডের যে গ্রে ম্যাটার আছে, তো এরপর পিরামিডাল ট্র্যাক্টগুলো আমাদের নিচের দিকে নামা, যেই 90% পিরামিডাল ট্র্যাক্ট ডিকাসেট করলো তারা হইলো আমাদের এই যে স্পাইনাল কর্ডের, এই যে স্পাইনাল কর্ড, আমাদের স্পাইনাল কর্ডের এই যে ল্যাটারাল যে হোয়াইট কলাম, এখানে ল্যাটারাল হোয়াইট কলাম আছে, এখানে অ্যান্টিরিয়র হোয়াইট কলাম আছে। আমার এখানে আঁকাটা সুন্দর হয় না, আমি যদি একটু সুন্দর করে আঁকি। হ্যাঁ, তাহলে যে 90% ফাইবার ডিকাসেট করলো, সেই ডিকাসেটের ফাইবারগুলো এই ল্যাটারাল হোয়াইট কলাম দিয়ে, এই যে ল্যাটারাল হোয়াইট কলাম, এই যে ল্যাটারাল হোয়াইট কলাম এদিক দিয়ে নামা যাবে। তাহলে এই যেখান থেকে ডিসেন্ড করলো, এই যেখান থেকে নিচের দিকে নামলো। আর যেই ফাইবারগুলো ডিকাসেশন করলো না, ক্রসিং করলো না, অর্থাৎ যেদিকের ফাইবার সেদিকে রয়ে গেল, তারা কোন দিকটা ডিসেন্ড করবে? তারা এই যে অ্যান্টিরিয়র হোয়াইট কলাম যে জায়গাটা, এই জায়গা দিয়ে নিচের দিকে নামবে। তো এরা আসবে এইখানে, এরা আসবে এইখানে, এখানে এসে তারা টার্মিনেশন করবে। এরপর তারা মোটর অ্যাক্টিভিটি করানোর জন্য এই যে অ্যান্টেরিয়র যে গ্রে হর্ন, এখানে যে নিউক্লিয়াস আছে, এদেরকে স্টিমুলেট করবে। এবং এরা আলটিমেটলি যা পেরিফেরালি কোনো মাসেলে কন্ট্রাক্ট করবে বা কোনো মুভমেন্ট করবে। কীভাবে? ধরো এই ফাইবারটা এখানে কোনো একটা নিউক্লিয়াসকে স্টিমুলেশন করবে, এরপর সেই নিউক্লিয়াসটা হয়তো এখান থেকে যায় কোনো মাসেলের মোটর মুভমেন্ট করাবে। তাহলে কি বুঝতে পারছো? আমরা কিন্তু পিরামিডাল ট্র্যাক্ট টোটালটা পড়ে ফেললাম। পিরামিডাল ট্র্যাক্টের অরিজিন কোথায়, পিরামিডাল ট্র্যাক্টের কোর্স কি, তারা মিড ব্রেনে কোন দিক দিয়ে যায়, হ্যাঁ সরি এটা না, তারা কোথায় ইন্টারনাল ক্যাপসুলে কোন দিক দিয়ে যায়, তারা মিড ব্রেনে কোন দিক দিয়ে যায়, তারা পন্সে কীভাবে থাকে, তারা মেডুলাতে কীভাবে ডিকাসেশন করে, এরপর তারা স্পাইনাল কর্ডে কীভাবে টার্মিনেশন করে, টোটাল ব্যাপারটা আমরা এখানে পড়ে ফেললাম। তাহলে পিরামিডাল ট্র্যাক্ট কিন্তু আমাদের পড়া শেষ। বুঝতে পারছো? পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন জানতে হবে আমাদের। পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন কি কিন্তু দেখলাই, পিরামিডাল ট্র্যাক্ট আমাদের এইখানে টার্মিনেট করে, এবং টার্মিনেট করে এখান থেকে সে কোনো মোটর অ্যাক্টিভিটি করায়, তাই না? স্পাইনাল কর্ড থেকে কোনো একটা অন্য নিউক্লিয়াসকে স্টিমুলেট করে, যে নিউক্লিয়াসটা আলটিমেটলি যায় পেরিফেরালি কোনো একটা মাসেলকে স্টিমুলেট করবে এবং মাসেল কন্ট্রাকশন করবে, মুভমেন্ট হবে। তো পিরামিডাল ট্র্যাক্ট আমাদের মূলত ভলেন্টারি, দেখো ফাংশনটা যদি আমি এখানে বলি তোমাদের, এটা হলো আমাদের ভলেন্টারি ফাইন মোটর মুভমেন্টের জন্য দায়ী। আমাদের সব ফাইন মুভমেন্ট আছে, বুঝছো? আমাদের যেমন ফিঙ্গার বা হাতের আঙুলের যে ফাইন মুভমেন্টগুলো, লেখালেখি করা, তারপর আমাদের পায়ের, লেগের, আর্মের যে ফাইন মুভমেন্ট, এই ফাইন মুভমেন্টগুলো করে পিরামিডাল ট্র্যাক্ট। তো কারো যদি পিরামিডাল ট্র্যাক্টের লেশন থাকে, তাহলে কিন্তু তার এই ফাইন মুভমেন্টগুলো হ্যাম্পার্ড হবে, তাই না? ফাইন মুভমেন্টগুলো করতে পারবে না। তাহলে এটা হলো আমাদের পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন। সে আমাদের ভলেন্টারি ফাইন মোটর মুভমেন্টগুলো কন্ট্রোল করতেছে, কন্ট্রোলস দি ভলেন্টারি মোটর মুভমেন্টস। দেখো এই ফাংশনটা এখানে উপরে লেখা আছে, এই চারটাতে আমি বলছিলাম, এই এখানে লিখে বলে দিছে। পিরামিডাল ট্র্যাক্ট যারা আছে, দেখো এখানে কিন্তু দুই ভাগে ভাগ করছে, অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল। অ্যান্টেরিয়র কারা? এই যে আমরা মাত্র চিত্রে দেখালাম যে যেসব পিরামিডাল ট্র্যাক্ট ডিকাসেশন করে বামে চলে, ডানে বামে উল্টাপাল্টা হয়ে যেতেছে, তারা হলো ল্যাটারাল হোয়াইট কলম দিয়ে নামে, এই জন্য তাদের নাম হলো ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। আর যারা ডিকাসেশন করে না, অর্থাৎ 10% ফাইবার, সেই 10% ফাইবার হলো আমাদের অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, কারণ তারা অ্যান্টেরিয়র হোয়াইট কলম দিয়ে নিচের দিকে নামে। বুঝছো? এই যেখানে সিচুয়েশন দেওয়া আছে অ্যান্টেরিয়র ল্যাটারাল হোয়াইট কলম। আচ্ছা, এবার এই দেখো অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা হলো আনক্রসড আর ল্যাটারালটা ক্রসড। তো এই সব ব্যাপারগুলো তোমরা এখন বুঝে গেছো না? ফিগার দেখে, আমরা চিত্র দেখে যেহেতু আঁকছি, অবশ্যই বুঝতে পারছো।
আচ্ছা, এবার এই ট্র্যাক্টগুলোর ফাংশন কি, এটা হলো ইম্পর্টেন্ট। দেখো ফাংশন কি, কন্ট্রোল ভলেন্টারি মুভমেন্ট এবং ফ্রম আপার মোটর নিউরন। আপার মোটর নিউরন তৈরি করে। আপার মোটর নিউরন কি, লোয়ার মোটর নিউরন কি, এটা আমরা পড়বো সামনে, সমস্যা নেই। তো বাকি তুমি এটা জানো যে এই পিরামিডাল ট্র্যাক্টগুলো হলো আমাদের ভলেন্টারি ফাইন মুভমেন্টস, অবভিয়াসলি ফাইন, বুঝছো, খুব ফাইন মুভমেন্টগুলোর জন্য আমাদের পিরামিডাল ট্র্যাক্ট দায়ী। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টগুলো এই ফাইন মুভমেন্টের জন্য কিন্তু অত বেশি দায়ী না, তাদেরও অ্যাক্টিভিটি আছে, কিন্তু ফাইন মুভমেন্ট এবং ভলেন্টারি ফাইন মুভমেন্টটা অবশ্যই পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পিরামিডাল ট্র্যাক্ট পড়া শেষ। এবার আমাদের পিরামিডাল ট্র্যাক্ট ছাড়াও আরও কিছু ট্র্যাক্ট ছিল, তাই না, যাদেরকে আমরা বলছিলাম কতক্ষণ শুরুতেই যে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। ওই ট্র্যাক্টগুলো কারা? ওই ট্র্যাক্ট হলো সেই সকল ট্র্যাক্ট যারা সেরেব্রাল কর্টেক্স বা পন্স মেডুলা থেকে অরিজিন করে, কিন্তু তারা যখন মেডুলা দিয়ে নামে, পিরামিড দিয়ে নামে না। হয়তো পিরামিডের পাশে যে অলিভ আছে এখান দিয়ে নামে, অথবা আরও পিছনের দিক দিয়ে নামে। তো পিরামিড বহির্ভূত অন্যান্য জায়গাতে যেহেতু সে ডিসেন্ড করে, এই জন্য তাদেরকে আমরা বলি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। তারাও কিন্তু মোটর অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল, কিন্তু তারা পিরামিডাল ট্র্যাক্ট না। ফাংশনালি কিন্তু তারা সবাই কি বলে এটাকে, একই রকম কাজকর্ম মোটামুটি করতেছে, কারণ তারা সবাই ডিসেন্ডিং ট্র্যাক্ট। কিন্তু যেহেতু তাদের নামার পথ তা ভিন্ন, কেউ পিরামিড দিয়ে নামতেছে তাই তাকে পিরামিডাল বলতেছে, আর কেউ পিরামিডের বাহির দিয়ে নামতেছে তাই এক্সট্রা পিরামিডাল বলতেছে। তো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কে কে আছে এগুলো সম্পর্কে এখন আমরা একটু জানবো। তো এইটা জানার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আমরা জানা নেই, সেটা হলো হোয়াট ইজ আপার মোটর নিউরন অ্যান্ড হোয়াট ইজ লোয়ার মোটর নিউরন। ঠিক আছে, আচ্ছা আগে যদি আমি একটু লোয়ার মোটর নিউরন সম্পর্কে তোমাদের বলি, লোয়ার মোটর নিউরন কারা বলো তো? ধরো আমি একটা ফিগার আঁকি এখানে। ধরো তোমার সেরিব্রাল কর্টেক্স থেকে এখান থেকে একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট অরিজিন করছে, একটা কোর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, সে নিচে আসছে, আইসা এখানে সে টার্মিনেট করছে। টার্মিনেট করে এখানে একটা নিউক্লিয়াসকে, সেল বডিকে স্টিমুলেট করছে। সেই নিউক্লিয়াসটা যায় এরপর পেরিফেরালি কোনো একটা মাসেলের কন্ট্রাকশন করছে, অথবা সে হয়তো কোনো একটা গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াইছে সাপোজ। ঠিক আছে, তাহলে এইখানে দেখো দুইটা গ্রুপ অফ নিউরন কাজ করছে, তাই না? একজন সেরেব্রাল কর্টেক্স থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত আসছে, আরেকজন এই যে স্পাইনাল কর্ড থেকে যে এরপর একটা মাসেলকে এক্সাইট করছে, বা একটা নিউরোমাসকুলার জাংশনে যায় কী করছে, টার্মিনেট করছে। তো এই যে সেকেন্ড যে নিউরনটা একটা নিউরোমাসকুলার জাংশনে যাচ্ছে বা একটা মাসেলের এক্সাইটেশনের জন্য দায়ী, এই সেকেন্ড নিউরনটাকে আমরা বলতেছি লোয়ার মোটর নিউরন। বুঝতে পারছো? তাহলে লোয়ার মোটর নিউরন কারা? নিউরনস, যেসব নিউরনস স্পাইনাল কর্ড থেকে বের হচ্ছে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বের হইতেছে, নট নেসেসারিলি তার স্পাইনাল কর্ড থেকে বের হইতে হবে। এমন অনেক নিউরন আছে যারা স্পাইনাল কর্ড থেকে বের হয় না, স্পাইনাল কর্ডের উপরের লেভেল, যেমন হইতে পারে তারা ক্রেনিয়াল নার্ভ থেকে বের হচ্ছে। ধরো এখানে একটা ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস আছে, সেরেব্রাল কর্টেক্সের এখানে একটা নিউরন আসলো, এই নিউক্লিয়াসকে স্টিমুলেশন দিল, এরপর এই নিউরনটা এখান থেকে এক্সন বের করলো, বের হয়ে সে হয়তো আমাদের চোখের যেই আইলিড, সেই আইলিডের কন্ট্রাকশন করাইলো এবং আইলিডটা ধরো উপরের দিকে উঠলো। তাহলে এই যে নিউরনটা, সেও তো একটা মাসেলের কন্ট্রাকশনের জন্য কি রেসপন্সিবল, তাই না? এটাও কিন্তু একটা লোয়ার মোটর নিউরন, যদিও কিন্তু সে স্পাইনাল কর্ড থেকে বের হয় না, সে বের হয়েছে কোত্থেকে, হয়তো পন্স থেকে বা মেরুলা থেকে, যে ক্রিনিয়াল নার্ভ আছে সেখান থেকে। তো আমরা বলবো যে লোয়ার মোটর নিউরন কারা? সেই সকল নিউরন যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বের হবে এবং বের হয়ে সে একটা মাসেলের কন্ট্রাকশনের জন্য দায়ী থাকবে, বা সে একটা নিউরোমাসকুলার জাংশনে যা শেষ হবে। এই ধরনের নিউরনকে আমরা বলবো লোয়ার মোটর নিউরন। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা বুঝে গেছি যে লোয়ার মোটর নিউরনগুলো যে কাজটাই করুক, সেই কাজটা করতে হলে কিন্তু তার আপার মোটর নিউরনের হেল্প লাগবে, তাই না? আপার মোটর নিউরন যদি এখানে না করতো যে তুমি এই কাজটা করো না, তাহলে সে করতো না, কারণ আপার মোটর নিউরন এখানে আসে বিদায় কিন্তু সে কাজটা করতেছে। বুঝতে পারছো? আপার মোটর নিউরন একটা অর্ডার দিচ্ছে, সেই অর্ডার লোয়ার মোটর নিউরনের মাধ্যমে এক্সিকিউট হয়েছে। তাহলে আপার মোটর নিউরন কিন্তু লোয়ার মোটর নিউরনকে কন্ট্রোল করতেছে। আমরা পরে বিস্তারিত এখানে একটা টপিক আছে, টার্ম আছে, সেটা পড়বো। আপাতত এতটুকু জানা রাখতেছি যে আমাদের আপার মোটর নিউরন কিন্তু লোয়ার মোটর নিউরনকে কন্ট্রোল করতেছে। তাহলে এই যে লোয়ার মোটর নিউরনের উপরে যে নিউরনটা, এটাই কিন্তু আমাদের আপার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরনের ডেফিনেশন কী হবে?
এটা হলো ওই সকল নিউরন যারা সেরেব্রাল কর্টেক্সের সেরেব্রাল কর্টেক্স বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আপার লেভেলের সাথে কানেক্টেড এবং লোয়ার মোটর নিউরনের সাথেও কানেক্টেড হয়ে সে লোয়ার মোটর নিউরনের অ্যাক্টিভিটিকে অল্টার করতেছে। তাহলে আমরা কি আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন বুঝতে পারছি? লোয়ার মোটর নিউরন কারা? যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বের হয়ে নিউরোমাসকুলার জাংশনে যায় শেষ হইতেছে। ঠিক আছে, একটা নিউরোমাসকুলার জাংশনে যায় যারা টার্মিনেট করতেছে, তারা হলো লোয়ার মোটর নিউরন। আর আপার মোটর নিউরন কারা? তারা হলো ওই সকল নিউরন যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে এবং লোয়ার মোটর নিউরনের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করতেছে, তারা হলো আপার মোটর নিউরন। এবার আমাদের আপার মোটর নিউরন কয়েক টাইপের হতে পারে। আমাদের আপার মোটর নিউরন সেরেব্রাল কর্টেক্স থেকে তৈরি হতে পারে, যেমন এই নিউরনটা সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু হয়ে সে এই লোয়ার মোটর নিউরনকে কন্ট্রোল করতেছে, তার মানে সে একটা আপার মোটর নিউরন। অথবা কিছু আপার মোটর নিউরন হয়তো তোমার মিড ব্রেন থেকে শুরু হতে পারে, হয়ে সে এখানে একটা নিউরনে কন্ট্রোল করতে পারে। অথবা কিছু নিউরন তোমার পন্স বা মেডুলা থেকে শুরু হতে পারে। তাহলে আপার মোটর নিউরন কিন্তু সেরেব্রাল কর্টেক্স থেকেও শুরু হতে পারে অথবা সাবকর্টিক্যাল এরিয়া থেকেও আপার মোটর নিউরন অ্যারাইজ করতে পারে, তাই না? সাবকর্টিক্যাল এরিয়া কোনগুলা? এই যে মিড ব্রেন, পন্স, মেডুলা, এইগুলা। তাহলে আমরা একটু দেখি যে কী কী আপার মোটর নিউরন আমাদের আছে। আমরা যে কিছুক্ষণ আগে পড়লাম কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এটা কি একটা আপার মোটর নিউরন নাকি লোয়ার মোটর নিউরন বলো তো? এটা কিন্তু একটা আপার মোটর নিউরন। কেন? কারণ কর্টেক্স থেকে অরিজিন করতেছে, স্পাইনাল কর্টেক্সে টার্মিনেট হইতেছে এবং স্পাইনাল কর্টেক্স যখন টার্মিনেট করে সেই স্পাইনাল কর্টের আরেকটা নিউক্লিয়াসকে সে স্টিমুলেশন করে দেয়। যেমন এই যে এখানে ফিগারটা আমরা দেখছিলাম, এই যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আমাদের এই লালটা, সে সেরেব্রাল কর্টেক্স থেকে অরিজিন হইতেছে, অরিজিন হয়ে স্পাইনাল কর্টে টার্মিনেশন করতেছে। তাহলে এবং টার্মিনেশন করে আরেকটা নিউক্লিয়াসকে স্টিমুলেশন দিয়ে দিতেছে। তাহলে এই যে দ্বিতীয় যে নিউক্লিয়াস, এটা হলো আমাদের লোয়ার মোটর নিউরন। আর উপরে যে এ ছিল নেতা, সে হলো আপার মোটর নিউরন। তাহলে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টও কিন্তু একটা আপার মোটর নিউরন যে সেরেব্রাল কর্টেক্স থেকে অ্যারাইজ করে। বুঝছো? তাহলে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ছাড়াও আরও অনেক ট্র্যাক্ট আছে যারা আবার আপার মোটর নিউরন কিন্তু কর্টেক্স থেকে অরিজিন করে না, সাব কর্টিক্যাল অরিজিন হইতে পারে। কী কী ট্র্যাক্ট আছে এরকম? আমরা একটু যদি আপার মোটর নিউরনের ক্লাসিফিকেশন দেখতে যাই, তাহলে আপার মোটর নিউরন হইতে পারে কর্টিক্যাল অরিজিন, আবার হইতে পারে সাব কর্টিক্যাল অরিজিন। ঠিক আছে, আচ্ছা কর্টিক্যাল অরিজিন কোনটা আছে? যেমন আমরা যেটা পড়লাম মাত্র, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এখানে আরেকটা ট্র্যাক্ট আছে, এটাকে বলা হয় কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট। এটা আমরা দেখতেছি এখনই, কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট। এই ট্র্যাক্টগুলো কী করে? ধরো এখানে আমি আরেকটা যদি ব্রেন আঁকি, আচ্ছা বেশি সুন্দর হলো না, থাক এরকমই। তো এটা মিড ব্রেন, পন্স, সেরেবেলাম, মেডুলা হয়ে স্পাইনাল কর্ড। ওকে, তো আমাদের কিছু নিউরন আছে যারা সেরেব্রাল কর্টেক্স থেকে অ্যারাইজ করে, বুঝছো? কিন্তু অ্যারাইজ করার পর এইখানে মিড ব্রেনে থাকা কিছু নিউক্লিয়াসকে স্টিমুলেশন দেয়। যে নিউক্লিয়াস হয়তো কোনো ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস, সেটা আবার পেরিফেরালি একটা অ্যাকশন করে। তাহলে এই যে নিউরনটা আমরা আঁকলাম, এই নিউরনটা সেরেব্রাল কর্টেক্সে অরিজিন, তাই না? সে আবার একটা লোয়ার মোটর নিউরনে টার্মিনেট করছে, তাহলে এটা অবশ্যই একটা আপার মোটর নিউরন, ঠিক না? যেহেতু সে কর্টেক্সে অরিজিন করছে, তাহলে তাকে আমরা বলতে পারি কর্টিকো, আর নিউক্লিয়াসে শেষ হয়েছে তাই বলতে পারি তা কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট। এটা হলো আমাদের কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট, বুঝছো? আমাদের কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট হইতে পারে সেটা কর্টিকো মেডুলারি, হইতে পারে সেটা কর্টিকো পন্টাইন, কিছু পন্সের নিউক্লিয়াস শেষ হতে পারে, অথবা হইতে পারে সেটা কর্টিকো মেজেনসেফালিক। এই যে মিড ব্রেনে যদি শেষ হয় তাহলে বলবো আমরা কর্টিকো মেজেনসেফালিক ট্র্যাক্ট। যদি কর্টেক্স থেকে অরিজিন নেয়, পন্সে শেষ হয়, আমরা বলবো কর্টিকো পন্টাইন ট্র্যাক্ট। যদি কর্টেক্স থেকে কোনো ট্র্যাক্ট অরিজিন নেয়, মিড ব্রেন মেডুলাতে শেষ হয়, আমরা বলবো কর্টিকো মেডুলারি ট্র্যাক্ট। বুঝতে পারছো? তাহলে এই যে কর্টিকো মেজেনসেফালিক, কর্টিকো পন্টাইন, কর্টিকো মেডুলারি ট্র্যাক্ট, এরা সবাই কিন্তু কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্টেরই অন্তর্ভুক্ত, বুঝছো? কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্টেরই অন্তর্ভুক্ত এরা সবাই। তাহলে এটা গেল। আচ্ছা, তাহলে আমাদের সাব কর্টিক্যাল অরিজিন কিছু আপার মোটর নিউরন আছে, এরা কারা? সাব কর্টিক্যাল অরিজিনও কিছু আপার মোটর নিউরন আছে, এরা কারা? এখানে কিছু ইম্পর্টেন্ট নিউরন আছে, আমি যদি একটা ফিগার আঁকি দেখাই। ওয়েট, আচ্ছা এবার যদি আমি ব্রেনের আরেকটা, ব্রেন না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যদি আরেকটা করোনাল সেকশনের ছবি আঁকি, তাহলে তোমাদের বোঝানো সহজ হবে আমার জন্য। ধরো এটা হলো আমাদের ব্রেইন,
ব্রেনের করোনাল সেকশন। এটা কি? মিড ব্রেন। এটা আমার একটু ব্রড করে আঁকা উচিত, একটু ছড়ায় আঁকলে ভালো হবে। এটা হলো আমাদের ব্রেইন। ব্রেনের পর এটা হলো আমাদের মিড ব্রেন। মিড ব্রেনের পর ধরো এটা হলো আমাদের পন্স, এটা হলো মেডুলা, এরপর স্পাইনাল কর্ড। ঠিক আছে? আচ্ছা, স্পাইনাল কর্ডের এখানে ধরো আমরা একটা স্পাইনাল কর্ডের একটা লেভেল সেগমেন্ট আইকা রাখি এখানে। আচ্ছা ঠিক আছে, ধরো এটা একটা স্পাইনাল কর্ডের লেভেল আইকা রাখলাম। আচ্ছা, তো এখানে কি হয়েছে আমরা দেখতেছিলাম কি, আমরা দেখতেছিলাম হলো কিছু সাবকর্টিক্যাল অরিজিন হওয়া আপার মোটর নিউরন কে কে আছে এগুলো দেখবো আমরা। আচ্ছা, তো আমাদের এখানে মিড ব্রেনে একটা স্ট্রাকচার আছে, আমি একটু লক করি। মিড ব্রেনে এখানে একটা স্ট্রাকচার আছে, ধরো এইটা। এটা হলো আমাদের টেকটাম। টেকটামে তুমি পড়ছো, আমরা জানি যে মিড ব্রেনে যে টেকটাম আছে এখানে সুপিরিয়র কলিকুলাস আছে, ইনফিরিয়র কলিকুলাস আছে। তো ধরো এটা একটা কলিকুলাই, তো আমাদের এই মিড ব্রেনের কলিকুলাই থেকে কিছু ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট অরিজিন করে, বুঝছো? এইখান থেকে ধরো এই যে একটা ট্র্যাক্ট অরিজিন করলো, অরিজিন করে সে আবার ক্রস করে, দেখছো ডান পাশের ট্র্যাক্টটা আমাদের বামে চলে আসলো, আইসা সে এই যে স্পাইনাল কর্ডে টার্মিনেট করলো। তাহলে সে যেহেতু সাবকর্টিক্যালি অরিজিন করলো মিড ব্রেন থেকে এবং স্পাইনাল কর্ডে টার্মিনেট করলো, টার্মিনেট করে এখানে ধরো সে আরেকটা নিউরনকে স্টিমুলেট দিল, সেই নিউরনটা যা পেরিফেরালি একটা মোটর অ্যাক্টিভিটি করলো। তাহলে এই যে এখানে আমি যে নিউরনটা আঁকলাম, যে ট্র্যাকটা আঁকলাম, এই ট্র্যাকটার নাম কি দিব আমি? সে টেকটাম থেকে অরিজিন, স্পাইনাল কর্ড দিয়ে ডিসেন্ড করছে, তাহলে এইটা হলো আমাদের টেকটো স্পাইনাল ট্র্যাক্ট। টেকটো স্পাইনাল ট্র্যাক্ট। তাহলে আমরা একটা নতুন ট্র্যাক্ট পেলাম, এটাও একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট, কিন্তু দেখো এটা কিন্তু সেরেব্রাল কর্টেক্স থেকে অরিজিন করে নাই। সেরেব্রাল কর্টেক্স থেকে করছে না, এর আগে আমরা যেটা পড়লাম কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, ওইটা কিন্তু সেরেব্রাল কর্টেক্স থেকে অরিজিন করছিল, কিন্তু এটা অরিজিন করছে মিড ব্রেনের টেকটাম থেকে, সুপিরিয়র বা ইনফিরিয়র যে কোনো একটা কলিকুলাই থেকে। তাহলে এই জন্য আমরা কি বলতেছি টেকটো স্পাইনাল ট্র্যাক্ট। মানে এই টেকটো স্পাইনাল ট্র্যাক্টে কিন্তু একটা ফাংশন আছে, এই ট্র্যাক্টের একটা ফাংশন আছে, সে হলো আমাদের ভিজুও স্পাইনাল রিফ্লেক্স কন্ট্রোল করে। কি করে? ভিজুও স্পাইনাল রিফ্লেক্স। এখন এটা যদি খুব ডিটেলস জানতে হবে তাই সেরকম কিছু না, কিন্তু তুমি জানলে হয়তো একটু মজা পাবা যে ভিজুয়াল স্পাইনাল রিফ্লেক্স কি। ভিজুয়াল, দেখো ভিজুয়াল মানে কি, তুমি একটা কোনো কিছু ভিজুয়ালাইজেশন করছো। সাপোজ ধরো আমি যদি তোমার দিকে একটা বল ছুড়ে দিই অনেক জোরে, একটা টেনিস বল ছুড়ে দিলাম, তুমি কি করবা? তুমি হাত বাড়ায় সেটা ক্যাচ ধরার চেষ্টা করবা। এটা কি তুমি কোনোদিন চিন্তা করো? আমি যখন তোমার বল ছুড়ে দিই তুমি কি চিন্তা করো যে হ্যাঁ আমি বলটা ধরবো, বলটা আস্তে আস্তে আমার চোখের সামনে আছে, এখন আমি হাতটা দিব, হাতটা কন্ট্রাক্ট করবো? এগুলো কিন্তু তুমি চিন্তা করোই না, এগুলো কি সব তোমার সাবকনসিয়াসই হয় না? অথবা অন্য কিছু হইতে পারে, যেমন ধরো তুমি দাঁড়ায় আছো, হঠাৎ করে তুমি দেখলা যে একটা কাক তোমার দিকে খুব জোরে ছুটে আসতেছে, কাক উড়ে আসতেছে, তাহলে তুমি কি করো? তুমি কি চিন্তা করো যে হ্যাঁ কাকটা আসুক আমার সামনে তারপর আমি সরে যাবো? তুমি কিন্তু চিন্তা করো না, তুমি যখনই দেখো তোমার সামনে কাকটা চলে আসতেছে অনেক দ্রুত, তখন তুমি কিন্তু নগদ তোমার মাথা সরায় ফেলো, তাই না? অথবা যদি হাতে কিছু থাকে সেটাতে তুমি কাককে একটা বাড়ি দিতে পারো। তাহলে এই যে একটা রিফ্লেক্স হলো তোমার, রিফ্লেক্স হলো একটা, যে রিফ্লেক্সটা কিন্তু তুমি অটোমেটিক হইলো, কারণ কি তুমি চোখে একটা জিনিস দেখছো। এই ধরনের রিফ্লেক্সকে বলা হয় ভিজুয়াল স্পাইনাল রিফ্লেক্স, অর্থাৎ তুমি কিছু একটা জিনিস ভিজুয়ালাইজেশন করছো, সেটার ভিত্তিতে তোমার স্পাইনাল কর্ডে একটা রিফ্লেক্স হয়েছে। এই রিফ্লেক্সটা কিন্তু কন্ট্রোল করে টেকটো স্পাইনাল ট্র্যাক্ট, বুঝতে পারছো? তাহলে কিন্তু এটা খুব মজার। তোমার যদি এই টেকটো স্পাইনাল ট্র্যাক্টে কোনো গড়বড় থাকে তাহলে কিন্তু এই ভিজুয়াল স্পাইনাল রিফ্লেক্স হবে না। দেখা যাবে আমি তোমার বল ছুঁড়ে মারছি, তুমি ক্যাচ ধরতেছো না, তোমার মাথায় বল লেগে মাথা ফেটে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের একটা আপার মোটর নিউরন, কিন্তু সাবকর্টিক্যাল অরিজিন।
আবার অ্যাট দ্য সেম টাইম আমরা কিছুক্ষণ আগে পড়লাম না যে আমাদের ডিসেন্ডিং ট্র্যাক্টকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলি পিরামিডাল ট্র্যাক্ট আর একটাকে বলি কি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্টকে শুধুমাত্র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, যেটা এর আগে আমরা যে ট্র্যাক্টটা ডিটেলস পড়লাম, অ্যান্টেরিয়র আর ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এটা হলো আমাদের পিরামিডাল ট্র্যাক্ট। আর এখন যে ট্র্যাক্টগুলো পড়তেছি যেগুলো সাব কর্টিক্যাল অরিজিন ডিসেন্ডিং ট্র্যাক্ট, এগুলো সবই কিন্তু আমাদের এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। তাহলে টেকটোস্পাইনাল ট্র্যাক্ট এটা একটা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, এটার ফাংশন কি আমরা পড়ে ফেললাম। ওকে, আচ্ছা এখানে আরও গুরুত্বপূর্ণ ট্র্যাক্ট আছে, যে আরেকটা ট্র্যাক্ট আঁকি এখানে, ধরো নীল কালি দেখি, আচ্ছা এটা মুছে ফেলি। মিড ব্রেনে আমাদের একটা নিউক্লিয়াস আছে, লাল নিউক্লিয়াস, তাই না? কি বলি আমরা ওটাকে? রেড নিউক্লিয়াসই বলি। এই যে আমাদের একটা রেড নিউক্লিয়াস, তো এই রেড নিউক্লিয়াস থেকেও কিছু ট্র্যাক্ট নিচের দিকে নামে, এরাও কিন্তু ক্রস করে। এই ধরো বাম পাশে রেড নিউক্লিয়াস, এই যে ক্রস করলো নিচের দিকে নামতেছে, নিচের দিকে ডিসেন্ড করতেছে এবং স্পাইনাল কর্টেক্সে টার্মিনেট করলো। এরপর এইটাও ক্রস করলো, স্পাইনাল কর্টেক্সে টার্মিনেট করলো। তাহলে এই ট্র্যাক্টটার নাম কি? এটার নাম কিন্তু রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট। তাহলে এটাও একটা সাবকর্টিক্যাল অরিজিন আপার মোটর নিউরন এবং অ্যাট দ্য সেম টাইম এটাও একটা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এবার এই রুব্রো স্পাইনাল ট্র্যাক্টের ফাংশন কি বলো? এই রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট হলো আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন আছে। এই ট্র্যাক্ট হলো আমাদের it enhances the tone of flexor muscles of the body. ফ্লেক্সর মাসেল কারা? দেখো ফ্লেক্সর মাসেলের টোন কন্ট্রোল করে হলো আমাদের রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি বসা থেকে দাঁড়াবা এবং দাঁড়ানো থেকে বসবা, এই কোন কন্ডিশনে তোমার ফ্লেক্সর মাসেলগুলো ইউজ হয়? নর্মালি তুমি যখন বসা থেকে দাঁড়ানোর চেষ্টা করো, অর্থাৎ স্ট্যান্ড আপ হও, তো স্ট্যান্ড আপ হওয়ার সময় কিন্তু তোমার এক্সটেন্সর মাসেলগুলো কন্ট্রাক্ট করে, তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝবা। তো স্ট্যান্ডিং আপ হওয়ার সময় এক্সটেন্সর মাসেলগুলো কাজ করে, কিন্তু যখন তুমি সিটিং ডাউন হবা অর্থাৎ বসার চেষ্টা করবা, তখন তোমার এই ফ্লেক্সর মাসেলগুলো মেনলি টোন মেনটেন করে এই বসানোটা স্মুথ করবে, বুঝতে পারছো? তো রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট হলো তোমার সেই সিটিং ডাউন পজিশনটারে মেনটেন করতেছে। তো তোমার যদি রুব্রো স্পাইনাল ট্র্যাক্টে কোনো ঝামেলা থাকে বা কারো যদি রুব্রো স্পাইনাল ট্র্যাক্টে ঝামেলা থাকে, তাহলে কিন্তু সে ঠিকভাবে বসতে পারবে না, হয়তো বসতে যাবে ঠাস করে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের রুব্রো স্পাইনাল ট্র্যাক্টের ফাংশন। রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট এই যে বসার কাজে যে হেল্প করে, এই বসার কাজে হেল্প আরেকটা ট্র্যাক্টও করে, সেগুলো রুব্রো স্পাইনাল ট্র্যাক্টকে আরেকটু বেশি ফ্যাসিলিটেট করে, মানে বন্ধু, রুব্রো স্পাইনাল ট্র্যাক্টের বন্ধু। সেটা হলো আমাদের এই মাঝখানে আছে, আমি যদি একটু আঁকি, ওয়েট, এইখানে রেটিকুলার ফর্মেশন পড়ছিলাম আমরা, মনে আছে? রেটিকুলার ফর্মেশন কিন্তু এই মিড ব্রেনে শুরু হয় আপ টু মেডুলা পর্যন্ত এক্সটেন্ড করে। এটা কিন্তু একটা কি বলতো মিক্সচার অফ গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার। তো এটা হলো আমাদের একটা কি রেটিকুলার ফর্মেশন। তো রেটিকুলার ফর্মেশনে কিন্তু কয়েকটা পার্ট আছে, মেডুলারি পার্ট আছে এবং পন্টাইন পার্ট আছে, বুঝছো? তো রেটিকুলার ফর্মেশন থেকে আমাদের কিছু ট্র্যাক্ট নিচের দিকে নামে, এই যে রেটিকুলার ফর্মেশন থেকে কিছু ট্র্যাক্ট, এটা আবার ক্রস করে না, ধরো বামের ট্র্যাক্ট বামের দিকে নামে, ডানের ট্র্যাক্ট ডানের দিকে নামে, তাহলে এটাও একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং আপার মোটর নিউরন এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এটার নাম কি? রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট। এই রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টের ভিতরে দুইটা পার্ট আছে, রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, এটা দুইটা পার্ট আছে, একটা হলো পন্টাইন রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট আর এটা হলো মেডুলারি রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট। যেসব রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট পন্স থেকে শুরু হয় এই লেভেল থেকে, তারা পন্টাইন, আর যারা মেডুলা থেকে শুরু হয় তারা মেডুলারি। তো এর ভিতরে যে আমরা মাত্র পড়তেছিলাম যে রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট তোমার সিটিং পজিশনটাকে, মানে দাঁড়ানো থেকে বসা যে অবস্থা, এই সময়কার ফ্লেক্সর মাসেলগুলোর টোন মেনটেনে হেল্প করে হলো রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট। রুব্রো স্পাইনাল ট্র্যাক্টের সাথে আরেকটা ট্র্যাক্টও এই কাজে হেল্প করে, সে হলো মেডুলারি রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট। তাহলে যে মেডুলারি রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট যেটা আছে, এইটাও তোমার রুব্রো স্পাইনাল ট্র্যাক্টের সাথে এই ফ্লেক্সর মাসেলের টোন কন্ট্রোল করে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা ট্র্যাক্ট পড়ব,
এবার কোনটা লেখা আছে এখানে? আচ্ছা, এখানে একটা ট্র্যাক্ট আছে। এটা কি? এটা হলো ভেস্টিবুলার নিউক্লিয়ার কমপ্লেক্স, ঠিক আছে? তো ভেস্টিবল যেটা আছে, ভেস্টিবিউল, তো এই ভেস্টিবিউল থেকেও কিছু ডিসেন্ডিং ট্র্যাক্ট অ্যারাইজ করে। এটা এরকম। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হলো আমাদের ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট। ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট। আচ্ছা, এবার আসি এই ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্টের ফাংশন কি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন মেনটেন করে, ঠিক আছে? ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্টগুলো আমাদের এই যে কতক্ষণ আগে আমরা পড়লাম যে স্ট্যান্ডিং আপ যে পজিশন, মানে তুমি বসে আসো, তো তোমার দাঁড়ানো থেকে বসার সময় হেল্প করে হইলো রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট আর মেডুলারি রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট। কিন্তু এবার যখন তুমি বসা থেকে দাঁড়াবা, সেই সময় তোমার এক্সটেন্সর মাসেলগুলোর টোন মেনটেন করতে হবে। সেই টোন মেনটেনে হেল্প করে তোমার এই ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট। এটা কি করে? এক্সটেন্সর মাসেল টোন মেনটেন করে এবং স্ট্যান্ডিং আপ পজিশনে হেল্প করে। স্ট্যান্ডিং আপ, ঠিক আছে? তো এই স্ট্যান্ডিং আপে ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টও দায়ী অ্যাট দ্য সেম টাইম। ওই যে কতক্ষণ আগে আমরা পড়লাম পন্টাইন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট, ও এই কাজে হেল্প করে। তাহলে ওরা দুইজন মিলে হলো স্ট্যান্ডিং আপে হেল্প করতেছে। আর এই মেডুলারি রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট এইটা, আর এই রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট এরা আবার কি বলে সিটিং ডাউন পজিশনে হেল্প করতেছে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে আরেকটা ট্র্যাক্ট আছে, এটা আমরা একা দিই। এখানে আছে ধরো এই কালি দিয়ে আঁকি এইদিকে, এটা তো তোমার মেডুলা, তাই না? এটা মেডুলার এখানে ধরো পিরামিড আছে, পিরামিডের পাশে কি থাকে? অলিভ। অলিভের ভিতরে একটা নিউক্লিয়াস আছে, এইটা, এর নাম হলো অলিভারি নিউক্লিয়াস। তো অলিভারি নিউক্লিয়াস থেকেও অলিভো স্পাইনাল ট্র্যাক্ট ডাউনওয়ার্ড এরকম ডিসেন্ড করে। তাহলে এটা একটা আপার মোটর নিউরন, ডিসেন্ডিং ট্র্যাক্ট, মোটর ট্র্যাক্ট। ওকে, তাহলে আমরা সবগুলো ডিসেন্ডিং ট্র্যাক্ট করে ফেললাম। এই যে এখন যে ট্র্যাক্টগুলো বললাম এরা সবাই হলো আমাদের এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, কারণ এরা পিরামিডাল বাইরের দিয়ে ডিসেন্ড করে। আর উপরে যেটা বলছিলাম কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, এটা ছিল আমাদের শুধুমাত্র একমাত্র পিরামিডাল ট্র্যাক্ট। এটা এটা ছিল আমাদের একমাত্র পিরামিডাল ট্র্যাক্ট, যেটার ভিতরে এখানে ক্রসিং হয়েছিল, ক্রসিং হয়ে দুই ভাগ হয়ে গেছিলো, তাই না? ল্যাটারাল কর্টিকো স্পাইনাল আর হলো অ্যান্টিরিয়র কর্টিকো স্পাইনাল। ওকে, তাহলে আমাদের ডিসেন্ডিং ট্র্যাক্ট পড়া শেষ, ইনক্লুডিং ডিসেন্ডিং ট্র্যাক্টগুলোর ফাংশনও পড়া শেষ। তাহলে এইবার আমরা এই চার্টটা আরেকবার ওভারভিউ করি। দেখো তো এবার এই চার্টের সব চিন্তাছো কিনা। আমার মনে হয় এবার সব চিনতে পারবা। এখানে সবগুলো ডিসেন্ডিং ট্র্যাক দেওয়া আছে। এটা হলো সেম্বুলিঙ্গাম বইয়ে। তোমরা যদি নিউরোফিজিওলজি কোনো টপিক বুঝতে খুব বেশি সমস্যা হয়, তোমরা সেম্বুলিঙ্গাম বইটা দেখতে পারো। এই বইটা যথেষ্ট ভালো নিউরোফিজিওলজির জন্য। আচ্ছা, সেম্বুলিঙ্গাম বইয়ে যে ডিসেন্ডিং ট্র্যাক্ট অফ স্পাইনাল কর্ড দেওয়া আছে, আমরা দেখলাম যে টু টাইপসের ট্র্যাক্ট আছে, পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল। পিরামিড কারা? যারা হলো পিরামিড, মেডুলার যে পিরামিড আছে সেখান দিয়ে ডাউনওয়ার্ড ডিসেন্ড করে। আর যারা পিরামিডের বাইরে দিয়ে অলিভ বা অন্যান্য জায়গা দিয়ে ডিসেন্ড করে তারা হলো এক্সট্রা পিরামিডাল। পিরামিডাল ট্র্যাক্টের ভিতরে আমরা দেখলাম যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট মেইন, আর এক্সট্রা পিরামিডালের ভিতরে আমরা অনেকগুলো দেখলাম, তাই না? এই যে ভেস্টিবুলো স্পাইনাল দেখছি আমরা, তাই না? ভেস্টিবুলার নিউক্লিয়াস থেকে অরিজিন নেয় স্পাইনাল কর্ড দিয়ে নামে। সে কী করতেছিল বলো তো? সে আমাদের স্ট্যান্ডিং আপে হেল্প করতেছিল। হুম, তারপর ভেস্টিবুলার স্পাইনাল ট্র্যাক্ট আবার দুইটা আছে, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল। তারপরে যে রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, রেটিকুলার ফর্মেশন থেকে নামতেছিল, এখানে দুইটা পার্ট ছিল বলছিলাম, যে মেডুলারি পন্টাইন। যে ট্যাক্টো স্পাইনাল ট্র্যাক্ট মিড ব্রেনের ট্যাক্টাম থেকে ডাউনওয়ার্ড ডিসেন্ড করছিল। রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট রেড নিউক্লিয়াস থেকে আসছিল। অলিভো স্পাইনাল ট্র্যাক্ট অলিভ থেকে ডাউনওয়ার্ড ডিসেন্ড করছিল। তো সবগুলো ট্র্যাক্ট এখানে দেওয়া আছে। এখানে আইটেমের জন্য কি পড়বা? এখানে তোমরা আইটেমের জন্য পড়বা এই পিরামিডাল ট্র্যাক্ট খুব ভালোভাবে, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টগুলোর নাম জানতে হবে মেইনলি, এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশনগুলো ধরে। ফাংশনগুলো তা ওইভাবে সিঙ্গেল ধরে না, টোটালি অ্যাজ এ হোল এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন হয়তো জিজ্ঞেস করতে পারে। তখন তুমি কী বলবো বলো তো? পিরামিডাল ট্র্যাক্টের সব লাগবে, সিচুয়েশন, অরিজিন, কোর্স, ফাংশন সবই লাগবে। পিরামিডাল ট্র্যাক্ট আমি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যেভাবে আইকা পড়াইলাম, কোর্সের ক্ষেত্রে সে ইন্টারনাল ক্যাপসুল দিয়ে কীভাবে যায়, মেডুলা দিয়ে কীভাবে যায়, মিড ব্রেন দিয়ে কীভাবে যায়, এগুলো খুব ডিটেলস সহই লাগবে। পিরামিডাল ট্র্যাক্টটা খুব ডিটেলস পড়তে হবে। বাকি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে শুধু নামগুলো জানতে হবে আর ফাংশনগুলো জানলেই তোমার নিউরোফিজিওলজির পরীক্ষার জন্য কভার হয়ে যাবে। ওকে, পিরামিডাল ট্র্যাক্ট তো ফাংশন কি, তা এখনও ফাংশনে আসি আমরা। তো পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন কি? সে হলো তোমার ফাইন মোটর মুভমেন্ট কন্ট্রোল করতেছে। আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কী করবে? সে
ব্যাকগ্রাউন্ড টোন অথবা তোমার মুভমেন্টে যেই বডির পোশ্চার বা বডির টোন বা বডির বিভিন্ন রিফ্লেক্স এগুলো কন্ট্রোল করবে। আর বাকি আলাদা আলাদা সবগুলো তো বললামই। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা ওই আইটেম 4 যেই বাকি টপিকটা আছে স্পাইনাল কর্ডের লেশন সেটা নিয়ে আলোচনা করব। যদি আজকের ক্লাসে বুঝতে কোনো সমস্যা থাকে তোমরা টেলিগ্রামে অথবা টেলিগ্রামে জানাইতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।